শুরু করছি আজকের ভূগোল ক্লাস। সকল ছাত্রছাত্রীকে এই ভূগোল ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস। আজকের এই ভূগোল ক্লাসে ক্লাস 10-এর ভূগোল বইয়ের ভারত অধ্যায়ের জলবিভাগ, যে জলবিভাগটা রয়েছে, ঠিক সেই জলসম্পদের ঠিক যে টপিকটি ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব, এই বিষয়টা থেকে বোঝানো শুরু করছি। ছাত্রছাত্রীরা তোমরা মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝে নাও, তাহলে তোমাদের এই ভারত অধ্যায়ের যে জলসম্পদ সম্পর্কে রয়েছে সেই বিষয়গুলো পড়তে খুবই সুবিধা হবে। তাহলে চলো ক্লাস শুরু করি। ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব। ভৌমজল গুরুত্বপূর্ণ মিষ্টি জলের উৎস। ক্রমাগত হারে এটি তুলে ফেলার জন্য ভাণ্ডারটি ধীরে ধীরে কমেছে। ভারতের 70% অঞ্চলেই ভৌম জল এখন সংকটময় এবং 30% অঞ্চলে এটি চরম সংকটে পৌঁছেছে। ছাত্রছাত্রীরা, ভৌম জল অর্থাৎ মাটির নিচের জল তুলে ব্যবহার করা হচ্ছে, যেটিকে স্বাদু জল বলা হয়, যেটি মিষ্টি জল। স্বাদু জল আর মিষ্টি জল, যার কথা দুটির অর্থ একই, এই জল পান করার কাজে ব্যবহার করা হয়। এই মাটির নিচের জল বা ভৌম জল, এই জলের অতিরিক্ত ব্যবহার করার ফলে কি কি ক্ষতি হচ্ছে বা কি কি পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত জল ব্যবহারের প্রভাবটা কি, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো ভৌম জল তো বলাই হলো যে মিষ্টি জলের উৎস। ক্রমাগত হারে মানে অতিরিক্ত পরিমাণে এই জল তুলে ফেলার ফলে ভৌম জলের যে মাটির নিচে ভাণ্ডারটি রয়েছে সেই ভাণ্ডার কমে আসছে এবং ভারতে 70% অঞ্চলেই ভৌম জল এখন সংকটময়। ভারতের 70% অঞ্চল, অর্থাৎ একটি বিশাল অঞ্চলের মাটির নিচে উপস্থিত জল, অর্থাৎ সংরক্ষিত থাকা ভৌম জল এখন কিন্তু সংকটময় রয়েছে, অর্থাৎ সেইখানে জল কিন্তু অভাব দেখা দিচ্ছে, অর্থাৎ জলের পরিমাণ কমে আসছে এবং 30% অঞ্চলে এটি চরম সংকটে পৌঁছেছে। 30% অঞ্চল ভৌমজলে, ভারতের যে 30% অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভৌমজলের পরিমাণ অনেক কমে গেছে, কারণ এই জলের অতিরিক্ত ব্যবহার এবং ওই জল অতিরিক্ত পরিমাণে তুলে ফেলার ফলে জলের কিন্তু অভাব দেখা দিতে চলেছে বা জলের কিন্তু স্তর অনেক নিচে চলে গেছে, যাকে বলা হয়েছে চরম সংকটে পৌঁছেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব কি। আচ্ছা, এখানে একটি কথা তোমাদের বলছি যে ভারতের 30% অঞ্চলে এটি চরম সংকটে পৌঁছেছে। যদি একটি ছোট প্রশ্ন যে কোনো ধরনের করা হয় যে ভারতের কত পার্সেন্ট অঞ্চলে ভৌম জলের ভাণ্ডার চরম সংকটে পৌঁছেছে, উত্তর হবে কিন্তু 30% অঞ্চলে। 30% অঞ্চলে ভৌম জলের ভাণ্ডার চরম সংকটে পৌঁছেছে। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলগুলো কি হচ্ছে? এই যে মাটির নিচের ভৌম জল, এই ভৌম জলের অতিরিক্ত ব্যবহার অনবরত তুলে তাকে খরচ করে ব্যবহার করার ফলে কি ক্ষতি হয়? 1 নম্বর, জলস্তরের অবনমন। অতিরিক্ত ভৌম জল ব্যবহারে কূপ ও নলকূপ অনেক স্থানে শুকিয়ে যায়। গ্রীষ্মকালে আমাদের রাজ্যের অনেক স্থানে নলকূপে জল পাওয়া যায় না। ভৌম জল বা মাটির নিচের জল বা ভূগর্ভ জল, যাই বলো, এই জল অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার ফলে জলস্তরের অবনমন ঘটছে, অর্থাৎ মাটির নিচের যে ভূগর্ভস্থ জল বা ভৌম জল রয়েছে সেই জল অনেক নিচে নেমে যাচ্ছে। অতিরিক্ত ভৌমজল ব্যবহারে কূপ ও নলকূপ অনেক স্থানে শুকিয়ে যায় এবং অনেক সময় কি হয়, কূপ নলকূপগুলো জল আর থাকে না, সেই জল শুকিয়ে যায়। গ্রীষ্মকালে আমাদের রাজ্যের অনেক স্থানে কূপ ও নলকূপে জল থাকে না। তো এটাও একটা, অনেক অতিরিক্ত পরিমাণে জল তুলে ফেলার ফলেও কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। 2 নম্বর যে ফলটা ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের যে ফল, সেটা হলো খরচ বৃদ্ধি। খরচ বৃদ্ধি বলতে জলস্তর নেমে যাওয়ায় কূপ ও নলকূপে আরও গভীরে প্রথিত করতে হয় বলে খরচ বাড়ে। এখানে তোমাদের বলা হচ্ছে যে জলস্তর নেমে যাওয়ায়, ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলে জলস্তর যে নেমে যায়, অর্থাৎ জলস্তর যে অনেক নিচে চলে আসে, হ্যাঁ, তো তার ফলে কি হচ্ছে, কূপ নলকূপকে আরও গভীরে প্রথিত করতে হয় বলে খরচ বাড়ে। অর্থাৎ ভৌম জল অতিরিক্ত পরিমাণে তুলে ফেলার ফলে যেটা হচ্ছে, ভৌম জলের স্তর মাটির নিচে অনেক নিচে নেমে যাচ্ছে এবং অত নিচ থেকে ভৌম জলকে তোলার জন্য কি হয়,
যে বিশেষ প্রক্রিয়ায় সাহায্য নিতে হয়, তার জন্যে কিন্তু কূপ নলকূপকে আরও গভীরে প্রবেশ করাতে হয়, অর্থাৎ বিশেষ মাধ্যমে সেই কূপ নলকূপকে আরও কিন্তু অনেক মাটির নিচে প্রবেশ করাতে হয়, যাতে নিচের স্তরে থাকা জলটা তোলা সম্ভব হয়। তো তার জন্যে কিন্তু খরচ বাড়ে। তাহলে ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফল কিন্তু একটি খরচ বৃদ্ধি। 3 নম্বর যে ফল সেটি হলো পৃষ্ঠ জলের পরিমাণ হ্রাস। ভৌম জলের ভাণ্ডার কমেছে বলে পৃষ্ঠ জলের অনেকটা অংশ চুইয়ে ভিতরে ঢুকছে, এতে পৃষ্ঠ জলের পরিমাণ কমছে। ভৌম জলের ভাণ্ডার কমেছে, নিচে জলের স্তর নেমে গেছে, তার জন্যে কিন্তু কি হচ্ছে, পৃষ্ঠ জলের অনেকটা অংশ চুইয়ে ভিতরে ঢুকছে, ওপরের জল কিন্তু ভেতরে বেশি পরিমাণে ঢুকছে, ফলে পৃষ্ঠ জলের পরিমাণটা কমছে। ঠিক আছে, ভূপৃষ্ঠে থাকা জলের পরিমাণটাও কমছে। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের যে আরেকটি ফল ভূমিধস। বেশ কয়েকটি স্থানে ভৌম জলের ভাণ্ডার কমে যাওয়ায় ভূমি বসে যাচ্ছে, মাঝে মাঝে ধস নেমে দুর্ঘটনা ঘটে। তাহলে কয়েকটি জায়গায় যেটা হচ্ছে আমাদের দেশে, যে ভৌম জলের ভাণ্ডার কমে যায়, অর্থাৎ অতিরিক্ত জল তোলার ফলে মাটির নিচের ভূগর্ভস্থ জল বা ভৌম জলের ভাণ্ডার কমে যাচ্ছে বা স্তর নিচে নেমে যাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, মাঝে মাঝে ধস নেমে দুর্ঘটনা ঘটছে। পরবর্তী যে ফলটা, মৃত্তিকায় লবণতা বৃদ্ধি। ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু যে টপিকটা এখন বুঝছো অর্থাৎ বোঝানো হচ্ছে, সেটি হলো ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফল। তো ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলে যে ক্ষতিটা হয় সেটা হলো মৃত্তিকায় লবণতা বৃদ্ধি, মাটির লবণের পরিমাণ বেড়ে যাওয়া। কৃষিতে অতিরিক্ত ভৌম জলের ব্যবহারে জমি লবণাক্ত হয়ে পড়েছে। কৃষিকাজে জলসেচ করার জন্য জল প্রয়োজন, সেই জল যদি ভৌম জল ব্যবহার করা হয়, অর্থাৎ ভূগর্ভস্থ জল তুলে যদি ব্যবহার করা হয়, অতিরিক্ত ভৌম জল ব্যবহার করলে যেটা হচ্ছে, কৃষি জমির লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটি কৃষির ক্ষেত্রে ক্ষতি হতে পারে। পরবর্তী যে ব্যবহার, ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের যে ফল, সেটা হলো ভৌম জলের সংকট। শহরাঞ্চলগুলিতে ভৌম জল চরম সংকটে পৌঁছেছে। কলকাতায় এই সমস্যা প্রকট, অর্থাৎ ভৌম জলের যে সংকট দেখা দিয়েছে, শহরাঞ্চলগুলোতে কি হচ্ছে, ভৌম জল চরম সংকটে পৌঁছেছে, অর্থাৎ মাটির নিচের জল অভাব দেখা যাচ্ছে, মাটির নিচের জলের স্তর নেমে যাচ্ছে। তো কলকাতায় কিন্তু এই সমস্যা প্রকট, খুবই বড় ধরনের সমস্যা, ভৌম জলের সমস্যা। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের যে একটি ফলাফল হচ্ছে দূষণ। অতিরিক্ত ব্যবহারে ভৌম জল দূষিত হয়ে পড়ছে। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলে কি হচ্ছে, এই ভৌম জল দূষিত হয়ে যাচ্ছে। তাহলে এতক্ষণ তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলে কি ক্ষতি হচ্ছে। 1 নম্বর ক্ষতিটি হলো জলস্তরের অবনমন, 2 নম্বর খরচ বৃদ্ধি, 3 নম্বর পৃষ্ঠ জলের পরিমাণ হ্রাস, 4 ভূমি ধস, 5 মৃত্তিকায় লবণতা বৃদ্ধি, 6 ভৌম জলের সংকট, 7 দূষণ। এতগুলো দিক থেকে কিন্তু ক্ষতি হচ্ছে ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলে। তোমরা আশা করি বুঝতে পারলে। এবার পরবর্তী নেক্সট কোনো আলোচনায় শুরু করছি। এবার তোমাদের যেটা নিয়ে বোঝাচ্ছি, এবার যে টপিকটা তোমাদের বোঝাচ্ছি সেটি হলো জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি। জল সংরক্ষণের গুরুত্ব পদ্ধতি বলতে, পৃথিবীতে জলের সংকট ক্রমশই বেড়েই চলেছে। জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ আকার নেবে। তাই জল সংরক্ষণ অত্যন্ত জরুরি। 1 নম্বর দূষণ, 2 নম্বর দূষণ থেকে জলকে রক্ষা, 2 জলের সুষম বন্টন, 3 নম্বর হলো ভৌম জলের যথাযথ ব্যবহার, 4 জনসংখ্যা নিয়ন্ত্রণ, 5 জলসেচের আধুনিক পদ্ধতির ব্যবহার, 6 নম্বর বনভূমি বৃদ্ধি প্রভৃতি মাধ্যমে জল সংরক্ষণ করা যায়। তাহলে তোমাদের এইখানে যেটা বোঝানো হচ্ছে, তোমরা ভালো করে লক্ষ্য করো যে জল সংরক্ষণের গুরুত্বগুলো কি কি। জল সংরক্ষণের যে গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্বগুলো ঠিক কি কি দেখো। জল সংরক্ষণের গুরুত্ব
পৃথিবীতে জলের সংকট ক্রমশই বেড়ে চলেছে। এই যে পানীয় জলের যে সমস্যা, এটা কিন্তু পৃথিবীতে ক্রমশই কিন্তু বেড়ে চলেছে। জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ আকার নেবে। আমাদের জনসংখ্যা, পৃথিবীর জনসংখ্যা, দেশ তথা পৃথিবীর জনসংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে তাতে কিন্তু এই জলের সমস্যা কিন্তু আরও বাড়বে। তাই জল সংরক্ষণ অত্যন্ত জরুরি। জল সংরক্ষণ করা কিন্তু খুবই জরুরি। একটু আগে যেটা বললাম যে দূষণ থেকে জলকে রক্ষা করা, দূষণের হাত থেকে জলকে রক্ষা করতে হবে, জলের সুষম বন্টন করতে হবে, ভৌম জলের যথাযথ ব্যবহার করতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধি আটকাতে হবে, জলসেচের আধুনিক পদ্ধতির ব্যবহার করতে হবে, বনভূমি বৃদ্ধি অর্থাৎ গাছ লাগাতে হবে, গাছের পরিমাণ বাড়াতে হবে, তো বনভূমি বাড়াতে হবে। এই সমস্ত পদ্ধতিগুলো মাধ্যমে জল সংরক্ষণ করা যায়। তাহলে জল সংরক্ষণের গুরুত্ব পদ্ধতিটা তোমরা পড়লে, তোমরা বুঝতে পারলে। এবার আলোচনা করছি যে জল সংরক্ষণের পদ্ধতি, জল কিভাবে সংরক্ষণ করা যায়। জল সংরক্ষণ বলতে শহরাঞ্চলে জল সংরক্ষণ করা যায় এবং গ্রামাঞ্চলে জল সংরক্ষণ করা যায়। দুই জায়গায় অর্থাৎ শহরাঞ্চলে কিভাবে জল সংরক্ষণ করা হয় আর গ্রামাঞ্চলে কিভাবে জল সংরক্ষণ করা যায় সেগুলো তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি। শহরাঞ্চলে জল সংরক্ষণ কিভাবে করা যায়? আবাসন প্রকল্পগুলিতে ছাদের জল আবাসনের মধ্যে নির্মিত বড় জলাশয়ে ধরে রেখে ভূগর্ভে প্রেরণ করা যায়। বড় বড় যে বিল্ডিংগুলো, বড় বড় যে বাড়িগুলো, বহুতলগুলো, সেগুলোতে ছাদের জল, সেগুলো আবাসনের মধ্যে একটা বড় জলাশয় নির্মিত করে সেখানে রেখে সেগুলোকে ভূগর্ভে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। দ্বিতীয় যে উপায়, আবাসনের জল ধরে রেখে শোধনের মাধ্যমে ব্যবহার করা যায়। আবাসনের যে জলগুলো, তো ছাদের জল সংরক্ষণ করে সেই জলটাকে রেখে সেটাকে শোধন করে সেটাকেও কিন্তু ব্যবহার করা যায়, সেটাই বলা হচ্ছে। 3 নম্বর যেটা শহরাঞ্চলে জল সংরক্ষণের উপায়, সেটা হলো শহরাঞ্চলে নোংরা জল শোধনের মাধ্যমে পুনঃ ব্যবহার করা সম্ভব। শহরাঞ্চলে যে নোংরা জল থাকে সেটাকে শোধন করে আবারও পুনর্ব্যবহার করার কথাই বলা হচ্ছে। তাহলে শহরাঞ্চলে জল সংরক্ষণ কিভাবে করা যায় এই পদ্ধতিগুলো তোমরা পড়ে রেখো। এবার আলোচনা করছি গ্রামাঞ্চলে জল সংরক্ষণ পদ্ধতি। খোয়াই অঞ্চলে বাঁধ দিয়ে জল ও মৃত্তিকাস্থিত জলের সংরক্ষণ করা যায়। 2, পাহাড়ি অঞ্চলের ছোট ছোট নদীতে স্থানীয় পদার্থ দ্বারা বাঁধ দিয়ে জল ধরে রাখা যায়। 3 নম্বর, গ্রামাঞ্চলে অধিক সংখ্যায় পুকুর ও জলাশয় খনন করলে দীর্ঘদিন ধরে জল ধরে রাখা যায়। জলাশয়ের জল আবার ভৌম জলের ভাণ্ডার বাড়ায়। বড় বড় নদীগুলিতে বৃহৎ আকারে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে নদী অববাহিকার বৃহৎ অঞ্চল জুড়ে জল সংকট মেটানো যায়। তাহলে গ্রামাঞ্চলে জল সংরক্ষণ কিভাবে করা যায় সেটাই কিন্তু এখানে বোঝানো হলো, যে খোয়াই অঞ্চলে বাঁধ দিয়ে জল ও মাটির নিচে জল সংরক্ষণ করা যায়। পাহাড়ি অঞ্চলে ছোট ছোট নদীতে স্থানীয় পদার্থ দ্বারা বাঁধ দিয়ে জল ধরে রাখা যায়। আর গ্রামাঞ্চলে অধিক সংখ্যায় পুকুর জলাশয় খনন করলে দীর্ঘদিন ধরে সেখানে জল রাখা যায় এবং জলাশয়ের জল কী করে, মাটির নিচের জলের পরিমাণ বাড়ায়। বড় বড় নদীগুলিতে বৃহৎ আকারে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে নদী অববাহিকার বৃহৎ অঞ্চল জুড়ে জল সংকট মেটানো যায়। তাহলে তোমরা কিন্তু গ্রামাঞ্চলের জল সংরক্ষণ কিভাবে করা যায় সেটাও কিন্তু শুনে নিলে এবং শহরাঞ্চলে জল সংরক্ষণ কিভাবে করা যায় সেটাও কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই জল সংরক্ষণ পদ্ধতিগুলো পড়ে নেবে। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম আজকে, সেই আলোচনার মধ্যে থেকে তোমাদের কি কি ঠিক পড়তে হবে, এই যে এখানে 30% অঞ্চলের ভারতের যে ভৌম জলের পরিমাণ অতিরিক্ত সংকটময় অবস্থা, চরম সংকট, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের যে প্রভাবগুলো, অতিরিক্ত ব্যবহারের ফলে কি হচ্ছে সেগুলো তোমরা একটু পড়ে রাখবে, কারণ পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের কুপ্রভাবগুলি আলোচনা করো বা ক্ষয়ক্ষতিগুলো আলোচনা করো, তখন কিন্তু পয়েন্ট করে করে তোমাদের লিখতে হবে। জল সংরক্ষণের গুরুত্ব পদ্ধতি এটা একটু পড়ে নেবে, আর শহরাঞ্চলে কিভাবে, গ্রামাঞ্চলে কিভাবে জল সংরক্ষণ করা যায় সেই প্রক্রিয়াগুলো একটু পড়ে মনে রাখবে। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের আরেকটি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, সেটি হলো জলবিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝায়।
জলবিভাজিকা অঞ্চল কি? একটি নদী, তার উপনদী, শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে আছে তা হলো জলবিভাজিকা অঞ্চল। অর্থাৎ যে ভৌগোলিক অঞ্চলের সব জল একটিমাত্র নদী দিয়ে বেরিয়ে যায় সেই অঞ্চল হলো জলবিভাজিকা অঞ্চল। তাহলে জলবিভাজিকা অঞ্চল কি এটা একটু বোঝার চেষ্টা তোমরা করো। একটি নদী, তার উপনদী, শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে আছে তা হলো জলবিভাজিকা অঞ্চল। অর্থাৎ একটি নদী, তার উপনদী, শাখা নদীগুলো সব মিলিয়ে যতটা অঞ্চল অধিকার করে থাকে, যতটা ভূভাগ জুড়ে থাকে, সেটাই হলো জলবিভাজিকা অঞ্চল। যে ভৌগোলিক অঞ্চলের সব জল একটিমাত্র নদী দিয়ে বেরিয়ে যায় সেই অঞ্চলটাই হলো জলবিভাজিকা অঞ্চল। জলবিভাজিকা অঞ্চল কি এটা একটু তোমরা পড়ে রেখো। ঠিক আছে, এরপর তোমাদের আরেকটি বিষয় বুঝিয়ে দিচ্ছি, সেটি হলো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি। এই যে বৃষ্টির জল, বৃষ্টি হয়, এই বৃষ্টির জল সংরক্ষণ করা যায় কিভাবে সেটা তোমরা একটুখানি বুঝে নাও। ১ নম্বর উপায় হচ্ছে গ্রামাঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের জন্য অসংখ্য পুকুর, জলাশয়, কূপ খনন করা হয়। পুকুর জলাশয়গুলো খনন করাও হয়, এছাড়াও গ্রামাঞ্চলে যে পুকুর জলাশয়গুলো থাকে সেগুলোর মাধ্যমেও কিন্তু বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। ২ নম্বর, ছোট ছোট জলাধার ও খোয়াই বাঁধ দিয়ে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করা হয়। অনেক জায়গায় ছোট ছোট জলাধার নির্মাণ করা হয় সেখানে বৃষ্টির জল সংরক্ষণ করার উদ্দেশ্যে, এবং খোয়াই বাঁধ তৈরি করে বৃষ্টির জলটাকে ধরে রাখার ব্যবস্থা করা হয়। ৩ নম্বর, নদীগুলিকে পরিকল্পনার আওতাভুক্ত করা হয় বৃষ্টির জলকে সংরক্ষণ করার জন্য। আচ্ছা, তারপর বলা হচ্ছে ২ নম্বর, যেটা শহরাঞ্চলের দিকে হয়, শহরাঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের জন্য ছাদের জল ধরে রেখে ভূগর্ভে পাঠানোর জন্য প্রতিটি বিল্ডিংয়ে ব্যবস্থা রাখা হয়। প্রতিটি বিল্ডিংয়ে এরকম ব্যবস্থা থাকতে পারে যে বৃষ্টির জল যে ছাদে সঞ্চিত হয় সেই জল ভূগর্ভে চলে যাবে। তো এইভাবে কিন্তু বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। আরেকটি উপায়, বিভিন্ন জায়গায় কূপ খনন করা হয়। কূপ খনন করে বৃষ্টির জলকে সংরক্ষণ করা হয়। শহরের অন্যান্য জল ধরে রাখার ব্যবস্থা করা হয়। তাহলে বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি এটি কিন্তু তোমরা পড়ে নেবে। কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় এই সম্পর্কে যদি এমন কোনো প্রশ্ন আসে যে বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে টিকা লেখো বা বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে লেখো, তখন কিন্তু এই যে বৃষ্টির জলকে বিশেষ করে গ্রামাঞ্চলে আর শহরাঞ্চলে কীভাবে সংরক্ষণ করা হয় এগুলো একটুখানি তোমাদের লিখতে হবে। সাফল্য, ফলাফল ও সাফল্য। বৃষ্টির জল সংরক্ষণে এই রাজ্যে সারা বছর জলের যোগান অব্যাহত থাকে। ভৌম জলের ভাণ্ডার সারা রাজ্য জুড়ে অনেকটা বাড়ে, শুধু চেন্নাই শহরের 50% বৃদ্ধি পায়। বন্যার প্রকোপ হ্রাস পায়। শহরাঞ্চলে কি হয়, বর্ষায় জমা জলের পরিমাণ কমে যায়। পানীয় ও সেচের জলের সমস্যা মেটে, কৃষির সঠিক বিকাশ ঘটে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে এই যে বৃষ্টির জল সংরক্ষণ করা হয় তার ফল কি হয় বা তার ফলে কি উপকার হয়, সাফল্য কি? বৃষ্টির জল সংরক্ষণের ফলে কি হয়, বৃষ্টির জল সংরক্ষণে এই রাজ্যে সারা বছর জলের যোগান অব্যাহত থাকে। বৃষ্টির জল সংরক্ষণের ফলে কি হচ্ছে, আমাদের রাজ্যে সারা বছর জল পাওয়া যায়, জল সংরক্ষিত থাকে। ২ নম্বর, ভৌম জলের ভাণ্ডার সারা রাজ্য জুড়ে অনেকটা বাড়ে। বৃষ্টির জল সংরক্ষণ করতে পারলে, বৃষ্টির জল ভূগর্ভে যদি সঞ্চয় করা যায় তাহলে কিন্তু ভূগর্ভের জল অর্থাৎ ভৌম জলের ভাণ্ডার সব জায়গাতেই বাড়ে। সেটাই বলা হচ্ছে। শুধু চেন্নাই শহরের 50% বৃদ্ধি পায়। ভারতের যে চেন্নাই শহর সেখানে কিন্তু বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে ভূগর্ভস্থ জলের শহরের জলের 50% বৃদ্ধি পায়। চেন্নাই শহরের কিন্তু 50% বৃদ্ধি পায় এই বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে। আর কি ফলাফল হচ্ছে, আর হলো বন্যার প্রকোপ হ্রাস পায়। বৃষ্টির জলকে যদি একটি নির্দিষ্ট জায়গায়, নিরাপদ জায়গায় যদি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু বন্যার সম্ভাবনা কমে যায়। শহরাঞ্চলে বর্ষায় জমা জলের পরিমাণ কমে যায়। যদি বৃষ্টির জলকে ভূগর্ভে সঞ্চয় করা যায় তাহলে কিন্তু বন্যার পরিমাণটা কমে যায়, কারণ জমা জলের পরিমাণও কমে যাবে। পানীয় ও সেচের জলের সমস্যা মেটে।
বৃষ্টির জল যদি সংরক্ষণ করা যায়, বৃষ্টির জলকে যদি ভূগর্ভেও সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু প্রয়োজনের সময় পানীয় ও সেচের জলের সমস্যা আর হবে না। উপযুক্ত পরিমাণে জল তখন পাওয়া যাবে, তাই পানীয় ও সেচের জলের সমস্যা মিটে যাবে এবং কৃষির বিকাশ ঘটে। যদি কৃষিতে জলসেচ উপযুক্ত পরিমাণে প্রয়োজন মতো, চাহিদা মতো জলসেচ করা যায়, তাহলে তো কৃষির বিকাশ ঘটবে। কারণ কৃষির বিকাশের জন্যে যে অনুকূল পরিবেশগুলো প্রয়োজন, তার মধ্যে অন্যতম একটি হলো সঠিক জলসেচ ব্যবস্থা। তাহলে কৃষিতে যদি প্রয়োজন মতন জলসেচ করা যায়, তাহলে কৃষির সঠিক বিকাশ অবশ্যই ঘটবে। তাহলে তোমরা যেটা এতক্ষণ বুঝলে যে বৃষ্টির জল সংরক্ষণের ফলে কি কি উপকার হতে পারে, হ্যাঁ, বা কোন কোন দিকে সাফল্য পাওয়া যেতে পারে, তাহলে তোমাদের এটা আশা করি বুঝতে পেরেছো। তো আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে ভারতের জলবায়ু সম্পর্কে তোমাদের ক্লাস করব। আর তোমরা এই আলোচনাটা অবশ্যই ভালো করে, এই আলোচনাতে যে বিষয়গুলো বোঝানো হলো তোমরা এগুলো পড়ে নেবে। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবে।